হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব খুব ভালো আছো। আমাদের চলছিল গোলক, ক্লাস 10 এর গোলক এই চ্যাপ্টারটা। তো আগের দিন আমরা গোলকের কিছু অঙ্ক করেছিলাম। আমরা 1 থেকে 4 দাগের অঙ্ক, 4 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আজকে আমরা 5 দাগ থেকে বাকি অঙ্কগুলো করব। আর এর আগের যে ক্লাসটা আমি করিয়েছিলাম গোলকের, তার ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে? এছাড়া ক্লাস 10 এর আর যে অঙ্কগুলো আমি করিয়েছিলাম ফুল কমপ্লিট প্লে লিস্ট, সেটারও কমপ্লিট প্লে লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ক্লাস 10 এর অন্য যে চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের প্রয়োজন, এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে পুরো প্লে লিস্টটা খুলে তোমরা যে যার মতো যার যেটা প্রয়োজন সেটা দেখে নিতে পারবে, ঠিক আছে? তো চলো, আজকে আমরা যে 1 থেকে 4 দাগ পর্যন্ত করেছিলাম, তারপরে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো সব করে ফেলি। তো ঠিক আছে, 5 দাগের অঙ্কটা দেখো। কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, ধরো একটা বেলুন, ঠিক আছে, সেটাকে আমরা গোলাকার মুখ দিয়ে ফু দিয়ে ফোলাচ্ছি। এবারে প্রথমে বেলুনটার ব্যাসার্ধ ছিল 7। ধরো বেলুনটা এরকম ছোট্ট ছিল, ঠিক আছে, তখন বেলুনটার ব্যাসার্ধ ছিল কত? 7। এবার তারপরে ধরো প্রথমে ফু দিয়ে অল্প একটু ফুলিয়েছি, তখন হচ্ছে ব্যাসার্ধ 7। তারপরে আবার ফু দিয়ে ফোলানোর পরে যখন আরেকটু বড় হলো, তখন ধরো এই বড় যে বেলুনটা হলো এর ব্যাসার্ধ হলো 21, ঠিক আছে? এবার আমাদের জানতে কি চেয়েছে? আমাদের জানতে চেয়েছে যে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। অর্থাৎ বেলুনটার প্রথমের পূর্বের যে সমগ্র তলের ক্ষেত্রফল, বাইরের যে সমগ্র তলের বাইরের যে অংশটা, আমি আগের দিন বেল দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম, বাইরের যে ওই সবুজ অংশটার ওর সমগ্র তলের ক্ষেত্রফল, পূর্বের যে বেলুনটা ছিল তার সঙ্গে এই পরে যেটা আমরা বড় বেলুন ফোলালাম তার এই সমগ্র তলের ক্ষেত্রফলের বাইরের অংশের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা জানতে চেয়েছে। তো সিম্পল, আমরা জানি যেটা সূত্র ধরে অঙ্কটা করব। তো 5 দাগের অঙ্কটা লেখো। পূর্বের বেলুনের ব্যাসার্ধ সমান 7। পূর্বের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত? আমরা কি জানি? 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, তাই তো? আমরা জানি 4 পাই আর স্কোয়ার, এটাই হচ্ছে সূত্র। তো এখানে সূত্রে আমরা বসিয়ে দিলাম 4 ইন্টু 22 7 ইন্টু 7 ইন্টু 7, তাই তো? এবার এই 7 7 কেটে দিলাম। এবার এটাকে এরকম ভাবেই রেখে দেবো, আর কাটাকাটি করবো না, ঠিক আছে? আচ্ছা, এটাকেও কাটাকাটি করতে হবে না, 22 7 ইন্টু 7 ইন্টু 7 এরকম ভাবে রেখে দেবো। আচ্ছা, এবারে তারপরেটা কি আছে? পরের বেলুনের ব্যাসার্ধ কত বলে দিয়েছে? বলে দিয়েছে 21, তাই তো? হ্যাঁ, 21 বলে দিয়েছে। আচ্ছা, এবারে পরের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে তাহলে? এটাকে r1 ধরে নাও, তাহলে 4 পাই r2 স্কয়ার। এবার এখানে ফর্মুলাই হচ্ছে ফেলে দাও, 4 ইন্টু 22 7 ইন্টু 21 ইন্টু 21, তাই তো? এবার এর অনুপাত জানতে চেয়েছে, তাই তো? এবার অনুপাতটা আমরা কি লিখব? অতএব অনুপাতটি হবে 4 ইন্টু 22 7 ইন্টু 7 ইন্টু 7, এটা ইস্টু এই পুরোটা ইস্টু এইটা,
4 ইন্টু 22 7 ইন্টু 21 ইন্টু 21। এবারে আমরা কাটাকাটি করে দেবো। দেখো এইটা এইটা কেটে যাবে, এইটা এইটা কেটে যাবে। এবার কি কি পড়ে থাকবে? এই 7 ইন্টু 7 আর এখানে 21 ইন্টু 21। এবারে দেখো 7 ইন্টু 7 ইস্টু 21 ইন্টু 21। এবার কি 7 3 21 আর 7 3 21 এরকম আমরা করতে পারি, তাহলে হবে 1:9। এটাই হবে অ্যান্সার। এবার তোমরা উত্তরটা লিখে দেবে। পূর্বের ও পরের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত equals to 1:9। দেখে নাও। ঠিক আছে, এবারে 6 দাগের অঙ্কটা দেখো। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, অর্ধগোলাকার ব্যাপারটাও আমি আগের দিন তোমাদের বলেছি। ধরো আগের দিন আমি বলেছিলাম, আগের ক্লাসটা না তোমরা একটু দেখে নেবে যারা দেখোনি, ঠিক আছে? যে যদি পুরো একটা বেল থাকে, তার আধখানা ভাঙলে যে অংশটা আমরা পাই সেটাকেই অর্ধগোলক বলে। এবার ব্যাপারটা কি বলেছে বলতো, যদি এই পুরোটার মানে একটা গোলকের যদি এই পুরোটার সমগ্রতলের ক্ষেত্রফল 4πr² হয়, এবার এটাকে যদি আমি আধখানা করে দিই মানে এই রকম করে দিই, তখন এই অর্ধগোলকের এইটাকে বলা হয় বক্রতল। এই বক্রতলের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr²। এটা একদম কমন সেন্স। দেখো এই পুরো গোলকের যদি মানে বাইরের যে সমগ্রতলটা আছে তার বক্রতলের ক্ষেত্রফল যদি 4πr² হয়, এই আধখানা যেটা আছে তার সমগ্রতলের ক্ষেত্রফল 2πr² হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, দেখো যখন এই বক্রতলের ক্ষেত্রফলটাকে আমরা জিজ্ঞাসা করব তখন 2πr² বলবো, মানে এইটার অর্ধেক। কিন্তু যখন বলবে কোনো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, মানে এই যেটা থাকলো এই বক্রতল প্লাস এই যে সমান উপরের যে অংশটা এরকম ভাবে থাকবে, সেইটারও ক্ষেত্রফল যখন যোগ করে মানে একসাথে জিজ্ঞাসা করবে, মানে বক্রতল না বলে যখন সমগ্রতল বলবে, তখন এই সমগ্রতলের ক্ষেত্রফলটা হবে 3πr²। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে সমগ্রতলটা জানতে চাইনি, আমাদের এখানে জানতে চেয়েছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে কত পাত লেগেছে। এবার দেখো বাটিটা তো এইরকমই হবে, বাটি নিশ্চয়ই ওপরে বাটির ঢাকনা সমেত নিশ্চয়ই তৈরি করে না, মানে এইটাই বাটিটা তৈরি করতে কতটা পাত লেগেছে, মানে শুধু আমাদের এই অংশটারই ক্ষেত্রফলটা বার করতে হবে। তো আমাদের এই সূত্রটাই লাগবে। ঠিক আছে, ব্যাপারটা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আমি এটা মুছে দিচ্ছি। তো দেখো এখানে কি বলেছে। আচ্ছা, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। আচ্ছা, তাহলে বাটির মনে করি বাটিটির ব্যাসার্ধ আর এরকম ধরে নেব, মনে করি বাটিটির ব্যাসার্ধ সমান r সেমি। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কি হবে? এর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr²। এবার এটা ইকুয়াল টু কি বলে দিয়েছে? এটা ইকুয়াল টু বলে দিয়েছে তোমার 127 পূর্ণ 2/7। 127 পূর্ণ 2/7। এবার বা দিয়ে করলাম 2π মানে 2 ইন্টু 22/7 ইন্টু r²। এবার এটাকে করো, আর 7 7 49, 7 2 14, 15, 7 1 7, 8।
এবার এর সাথে 2 যোগ করলে কত হবে, এর সাথে 2 যোগ করলে 9 10 11, হাতে থাকে 1 6, 861, 861/7। ঠিক আছে, এবার এই 7 কেটে যাবে। এবার আর স্কোয়ারটাকে একদিকে রাখো, বাদ বাকি সব ওদিকে নিয়ে যাও। 861/22 ইন্টু 2। আচ্ছা, 11 দুগুণে 22, 11 7 77, 78 79 80 81 82 83 84 85 86। দাঁড়াও তো একটু, 127 সাথে যদি আমি 7 গুণ করি, 7 7 49, হাতে থাকে 4, 7 দুগুণে 14, 15 16 17 18 8, হাতে থাকে 1, 7 1 7 8, 8 8 9। আর এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে হবে 9 10 11 1, হাতে থাকে 1 9 8, 8 9 অন হবে। এটা 8 9 অন, এটা হবে 8 9 অন। এবার 22, এবার এটাকে 11 দিয়ে কাটাকাটি করে, 11 দুগুণে 22, 11 7 77, 78 79 80 81 82 83 84 85 86, এই 11 সরি 11 দুগুণে 22, 11 8 88 আর 11 1 11। ঠিক আছে, এবারে বা আর স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখলাম 81 এটা তো ধরো 2 ইন্টু 2, তাহলে বা আর সমান কত হবে, মানে 2 দুগুণে 4, এটা আর সমান হবে √81/4, অতএব আর সমান 9 9 81, 2 দুগুণে 4। ঠিক আছে, এবার এটা প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা শুধু প্লাস সাইনটাই নেবো। ঠিক আছে, কারণ ব্যাসার্ধ কোনোদিন নেগেটিভ হয় না, আর এর মান প্লাস মাইনাস 9/2, কিন্তু আমরা শুধু প্লাস সাইনটাই নেবো। ঠিক আছে, এবারে আমরা উত্তরটা লিখে দেবো। অতএব বাটিটির ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে, বাটিটির ব্যাসের দৈর্ঘ্য সমান, দেখো 2 ব্যাসার্ধ যদি 9/2 হয়, তাহলে ব্যাস হচ্ছে 2 গুণ হয়ে যাবে, 2 × 9/2 সমান 9 সেমি। দেখে নাও। আর সাতের দাগের অঙ্কটা দেখো, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, এই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। এটা তো খুবই সিম্পল, মানে একটা গোলক, লোহার গোলা বলে দিয়েছে, লোহার গোলক বলে দিয়েছে, তার বক্রতলের ক্ষেত্রফল মানে হ্যাঁ, তার বক্রতলের মানে বাইরের অংশের ক্ষেত্রফলটা জানতে চেয়েছে, আর হচ্ছে আয়তনটা জানতে চেয়েছে। তো খুবই সিম্পল, আমরা করি, এটা শুধু সূত্রে ফেললেই হয়ে যাবে, আর কিছু ভাবার দরকার নেই। তো লিখবো লোহার গোলার ব্যাসার্ধ সমান কত আছে, 2.1 সেমি, 2.1 সেমি। এবারে তারপরে লিখবো লোহার গোলার আয়তন, আয়তন কত, সূত্রটা কি, 4/3, 4/3 পাই আর কিউব সম 4/3 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। এবার এটাকে কাটাকাটি করব, 7 3 21, তাই তো, আর এখানে হবে 3 আর 3 কাটাকাটি করলে 0.1 হয়ে যাবে, তাই তো। আচ্ছা, 4-এর সাথে 22 যদি গুণ করি তাহলে হবে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর 0.1 গুণ করলে 8.8, আর 21 আর 21 গুণ করলে কত হয় দেখো, 21 আর 21 যদি আমরা গুণ করি মানে 2.1 2.1, 1 1 1, 1 2 2, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে হবে 1 4 4, আর এখানে 4.4 অন হবে। আচ্ছা, 4.4 অন এটার সাথে 8.8 যদি গুণ করি, 8 1 8, 8 4 32 2, হাতে থাকে 3, 8 4 32, 33 34 35।
এটা হবে 8 2 5 3, 8 9 10, এখানে থাকে 1 6 7 8, 5 6 7 8 3। তাহলে এখানে দুটো সংখ্যার আগে দশমিক, এখানে একটা সংখ্যার আগে দশমিক, মানে এখানে তিনটে সংখ্যার আগে দশমিক। তাহলে এটা হবে 38.808। এটা বার হলো আমাদের আয়তন। এবারে আমরা বার করব বক্রতলের ক্ষেত্রফলটা, মানে লোহার গোলার। তো লোহার গোলার, আচ্ছা এটা হবে ঘন সেমি। এই এককগুলো মনে করে লিখবে। বক্রতলের ক্ষেত্রফল। এবার এর সূত্রটা কি? এর সূত্রটা হবে 4 পাই আর স্কয়ার। এবার এখানেও মানটা বসিয়ে দেবো, 4 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1। তা কাটাকাটি করলাম, 7 3 21.3। ঠিক আছে, এবার এটা হলো 88, 4 এর সাথে 22 গুণ করলে। আর এটা কত হবে? 3 1 3, 3 2 6, একটা সংখ্যার আগে দশমিক, তাহলে এখানে হবে 0.63। এবার এটাকে গুণ করো, 0.63 সঙ্গে যদি 88 গুণ করি তাহলে হবে 8 3 24, সাথে থাকে 2, 8 6 48, 49 50 51, 8 3 24, 8 6 48, 49 50। তাহলে এটা হবে 4 0 5, 4 4 5 5, দুটো সংখ্যার আগে দশমিক, মানে 55.44। গুণগুলো সবাই করে নেবে, আশা করি গুণগুলো তোমাদের বুঝিয়ে দিতে হবে না, এগুলো তোমরা ক্লাস 10-এ পড়ো, প্রত্যেকেই পারবে। তো এটা হবে বর্গ সেমি। এই দুটো হচ্ছে অ্যান্সার, দেখে নাও। ঠিক আছে, এবার 8-এর দাগের অঙ্কটা প্রত্যেকে দেখো। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলককে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। আচ্ছা, ধরো এখানে খুব বড় একটা গোলক রয়েছে, বড়, যার ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 14 সেমি। যার ব্যাসার্ধ বলে দিয়েছে 14, তার মানে আমরা ব্যাসটা ধরেই করব, যার ব্যাস হচ্ছে 7 সেমি। যদি ব্যাসার্ধ 14 বলে, ব্যাস 14 বলে, তাহলে ব্যাসার্ধ 7 হবে, এটা তোমরা জানো। তো একটা বড় গোলক আছে, যার ব্যাসার্ধ 7, আর এইটাকে গলিয়ে, মানে এইটাকে আগুনে গলিয়ে, যখন হচ্ছে আমাদের কোনো কামারের কাছে আমরা যাই, যে কাস্তে হাতুড়ি যেগুলো সব তৈরি করে না, লোহার যে ডালা থাকে সেগুলোকে গলিয়ে অল্প অল্প লোহা নিয়ে জিনিসগুলো তৈরি করা হয়। তো এই যে বড় লোহার গোলকটা রয়েছে, এটাকে গলিয়ে ছোট ছোট অনেকগুলো, আমি জানি না কতগুলো লোহার গোলক তৈরি করেছে, অনেকগুলো, আমি জানি না কতগুলো। এবার ব্যাপারটা হচ্ছে যে ছোট ছোট গোলকগুলো তৈরি করেছে, তার ব্যাসার্ধ প্রত্যেকটার 3.5, মানে এখানে 3.5, এটাও 3.5, প্রত্যেকটা এরকম 3.5। এবারে জানতে চেয়েছে এই গোলকের সংখ্যা কতগুলো, মানে এই বড়টাকে গলিয়ে আমি ছোট ছোট কতগুলো গোলক পাবো, এটাই আমাদের কোশ্চেনটা। প্রথমে কোশ্চেনটা বোঝো। এবারে দেখো, এরকম যদি বলে তাহলে আমরা কি করব? এই যে বড় গোলকটা আছে, এর আয়তন বার করে নেব, মানে কতটা লোহা আছে এটা জানার জন্য আমাদের আয়তন বার করতে হবে। এইটার আয়তন বার করে নেব, আর এর মধ্যে যে কোনো একটা, ধরো এই গোলকটার, মানে 3.5 দিয়ে প্রত্যেকটার আয়তন তো সেম, এই গোলকটার যদি আমি আয়তন বার করে নিই, তাহলে এইটার থেকে এইটার সাথে এইটা ভাগ করে দিলে কতগুলো গোলক আছে আমি সেটা জানতে পেরে যাব। ধরো যদি এরকম বলে যে তোমার কাছে টোটাল 10টা লজেন্স আছে, তুমি যদি প্রত্যেককে দুটো দুটো করে দাও, তুমি কতজনকে দিতে পারবে? তো আমরা এমনিই বুঝতে পারবো যে 1 2 3 4 5, 5 জনকে দিতে পারবো। তো কি করে পেলাম? এই একটা 2 কে আমরা 10 দিয়ে ভাগ করে দিলেই 5, এই অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, তো সিমিলারলি এই একটা গোলকের আয়তন বার করে নেবো, বড় গোলকের, আর একটা ছোট গোলকের আয়তন বার করে নেবো, তারপরে এই দুটো ভাগ করে দিলেই কতগুলো ছোট ছোট গোলক পাবো সেটা আমরা পেয়ে যাব। তো চলো অঙ্কটা করি। তো
লেখো বড় গোলকটির প্রথমে আমাদের ব্যাসার্ধটা বার করতে হবে। ব্যাসার্ধ সমান 14/2 সমান 7 সেমি। এবার লিখব বড় গোলকটির আয়তন সমান 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউ। এখানে ইন্টু গুলো দেওয়ার দরকার নেই, 4/3 পাই আর কিউ। এবার 4/3 ইন্টু 22/7 ইন্টু 7টা 7 আমি লিখে দিলাম, এই 3টে 7 আমি লিখে দিলাম। আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, এরকম ভাবেই রেখে দেবো, ঠিক আছে। এবারে ছোট গোলকটির আয়তন কি হবে? 4/3 পাই আর1 কিউব ধরো। এবার এখানে কত হবে? 4/3 ইন্টু 22/7। এবার এটা কতগুলো ছিল? 3.5 দিয়েছিল, তাই তো? হ্যাঁ, 3.5 আমি 3বার লিখে দিলাম। এবারে কি বলেছিলাম? এইটার সঙ্গে এইটা ভাগ করে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে, কতগুলো গোলক পাবো আমরা পেয়ে যাব। তো লিখব অতএব গোলকের সংখ্যা সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 বাই 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। তো এটা কেটে গেল, এটা কেটে গেল। আর দেখো 3.5 এর সাথে যদি 2 গুণ করো 7 পাবে। 3.5 ইন্টু 2 যদি করো, দেখো 5 দুগুণে 10, হাতে থাকে 1, 3 দুগুণে 6, 7 পাবে। তাহলে 3.5 এটা কাটলে 2 হবে, এটা কাটলে 2 হবে, এটা কাটলে 2 হবে। তাহলে টোটাল কত হলো? 8। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও। তিন সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধ হিসাব করে লিখি। 8এর দাগের যে অঙ্কটা করলাম এটা বড় থেকে ছোট ছোট করা হয়েছে। এবার 9এর দাগের অঙ্কটা ছোট ছোট গোলকগুলোকে গলিয়ে বড় একটা গোলক তৈরি করবে। তো এটাও খুব সিম্পল। দেখো এখানে 3টে গোলক আছে, একটার ব্যাসার্ধ 3, আর একটার ব্যাসার্ধ 4, আর আরেকটার ব্যাসার্ধ 5। এই 3টেকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করেছে। এবার বড় গোলকটার ব্যাসার্ধটা জানতে চেয়েছি, বড় গোলকটার ব্যাসার্ধটা জানতে চেয়েছি। তো আমি কি করব? প্রথমে এই 3টে গোলকের আয়তন বার করে নেব, ঠিক আছে, তারপরে বলছি। তো লেখো 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের এটা আমি মুছে দিচ্ছি। আয়তন সমান 4/3 পাই আর কিউ, মানে এটা হবে 4/3 ইন্টু 22/7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। ঠিক আছে, হলো? আচ্ছা, এবারে পরের লাইনে কি হবে? 4 সেমি। আচ্ছা, আমি এখানে কিছু এখন করব না, এরকম থাকবে। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। এটা হবে 4/3 ইন্টু 22/7 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4। আচ্ছা, এবারে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের
আয়তন 4/3 পাই আর কিউব, এটাও হবে 4/3 ইন্টু 22/7 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। এবার আমি ধরে নেব, মনে করি বড় গোলকটির ব্যাসার্ধ সমান 8 সেমি। এবার লিখব প্রশ্নানুসারে। দেখো এই জায়গাটা ভালো করে দেখবে। আমি এই তিনটে গোলকের আয়তনকে প্রথমে যোগ করব, 4/3 ইন্টু 22/7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 প্লাস 4/3 ইন্টু 22/7 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 প্লাস 4/3 ইন্টু 22/7 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। এবার এইটা কার সঙ্গে সমান হবে? আমাদের যে বড় গোলকটার আয়তন কত হবে? বড় গোলকটার ব্যাসার্ধ যদি আর হয়, বড় গোলকটার আয়তন হবে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব, তাই তো? এবারে এইখান থেকে দেখো, এই প্রত্যেকটা থেকে আমি 4/3 ইন্টু 22/7 কমন নেবো। 4/3 ইন্টু 22/7 যদি আমি কমন নিই, তাহলে এখানে হবে 3 3 9, 3 9 27। এখানে হবে এইটা প্রত্যেকটা থেকে আমি কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এইটুকু। আর এটা কি হবে? 4 4 16, 16 4 64। আচ্ছা, এটা কি হবে? 5 5 25, 25 5 125। এটা ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব। এবার দেখো এই দুটো আর এপারের এই দুটো কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। এবার এই পর্যন্ত দেখো, বাকিটা একটু আমি ওপরে মুছে তারপরে করব। এটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা করি প্রত্যেকে। এবার আমি ওপরে এইটুকু পোরশন একটু মুছবো। তো এখানে দেখো, এখানে 27 64 আর 125 যোগ করলে কত হয়? 125 64 আর 27, 7 8 9 10 11 12 13 14 15 16 6 হাতে থাকে 1, 7 8 9 10 11 216। তাহলে লিখবো বা 216 ইকুয়াল টু হবে আর কিউব। তাহলে 216কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে? 4 5 20, 4 4 16। আচ্ছা, তারপরে 3 দিয়ে করো। 3 1 3, 4 5, 3 8 24। তারপর হবে 3 6 18, তারপর হবে 3 2 6। আচ্ছা, এখানে দেখো এই তিনটে 3 থেকে একটা 3 বার হয়ে গেল। আর এখানে আমাদের 4 আছে আর 2 আছে, তো 4টাকে আমরা 4 আর 2 মানে 8, আবার 8টাকে 2 ইন্টু 2 ইন্টু 2 করতে পারি। তো এখান থেকে আমাদের একটা 2 বার হলো। তাহলে এখানে, আচ্ছা আমি এটাকে আরেকবার করে দিচ্ছি। 2 দিয়ে ভাঙো, 2 1 2, 0 2 8 16, 2 5 10, 2 4 8। তারপরে 3 দিয়ে যাবে, 3 1 3 4 5, 3 8 24, 3 6 18, 3 2 6। এই তিনটে 3 থেকে একটা 3 বার হলো, তিনটে 2 থেকে একটা 2 বার হলো। তাহলে আর এর মান হবে 3 ইন্টু 2, মানে হবে অতএব আর ইকুয়াল টু 6। এবার আমরা লিখে দেবো, অতএব অ্যান্সারটা লিখে দেবো। বড় গোলকটির ব্যাসার্ধ, বড় গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি। এটাই হবে অ্যান্সার। দেখে নাও, ঠিক আছে। এবারে 10 এর দাগের অঙ্কটা দেখো।
একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। আচ্ছা, একটা অর্ধগোলাকৃতি গম্বুজ আছে। গম্বুজ কিরকম আশা করি তোমরা জানো, এইগুলোকে গম্বুজ বলে। এবার এই অর্ধগোলাকৃতি যে গম্বুজটা আছে সেই গম্বুজটার উপরিতলটাকে রং করেছে। এই উপরিতলটাকে রং করতে কি বলেছে, প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে খরচ পড়ে, তাহলে কত টাকা হবে তা হিসাব করে লিখি। মানে কি, এই গম্বুজটার আমাদের বাইরের যে বক্রতলটা আছে তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, তারপরে বাকি পার্টটা আমি পরে বলছি, ঠিক আছে। এই প্রথমে আমাদের এই গম্বুজের উপরিতলটার ক্ষেত্রফলটা মানে বক্রতলের ক্ষেত্রফলটা মানে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা শুধু নির্ণয় করতে হবে। তো চলো করি। ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। আচ্ছা, এটা ছিল আমাদের 10-এর দাগে। গম্বুজের তাহলে ব্যাসার্ধ কত হবে, 42/2 মানে 2 × 4 2 × 2 ডেসিমি। তাহলে গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, দেখো এখানে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, সমগ্র তলটা কিন্তু অ্যাপ্লাই করব না। তাহলে হবে 2πr² মানে 2 × 22 × 7 × 21 × 21, ঠিক আছে। তো 7 3 21, এটা হলো 2 এর সাথে 22 গুণ করলে হবে 2 × 4 2 × 4, আর এখানে 3 এর সাথে 21 গুণ করলে হবে 3 × 1 3 3 2 6। এবার এটাকে গুণ করো, 63 সাথে 44 যদি আমরা গুণ করি কত হবে, 4 3 12, হাতে থাকে 1, 4 6 24 25, 2 5 2 মানে 2 5 6 7 5 6 7 এত, তাহলে 2772 বর্গ ডেসিমি, ঠিক আছে। এবারে আমরা পরবর্তী পার্টটা দেখব। দেখো পরবর্তী পার্টটা কি বলেছে, পরবর্তী পার্টটা বলেছে যে প্রতি বর্গমিটার 35 টাকা খরচ করেছে। দেখো এর এককটা বর্গ মিটার আছে আর আমরা বর্গ ডেসিমি করেছি, ডেসিমি দিয়ে অঙ্কটা করেছি, ডেসিমি দিয়ে ব্যাসার্ধটা ছিল তাই। তাহলে এই বর্গ ডেসিমি থেকে বর্গ মিটারে যেতে গেলে করে কি করতে হয় তোমরা প্রত্যেকে জানো। আগে বলো ডেসিমি, মিটার, এটা যদি মিটার, ডেকা, হেক্টো, কিলো, অনেকে পাশে পাশে করে অনেকে উপর নিচে করে, মিটার, ডেকা, হেক্টো, কিলো, ডেসি, সেন্টি, মিলি। তো মিটার থেকে ডেসিতে যেতে গেলে আমাদের, তাহলে ডেসি থেকে মিটারে যেতে গেলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এবার যেহেতু এখানে বর্গ আছে মানে এটা 100 দিয়ে ভাগ করতে হবে, 27, এটা যদি 100 দিয়ে আমরা ভাগ করি তাহলে হবে 27.72 বর্গ মিটার, তাই তো। এবারে কি দেখো কি বলেছে, 1 বর্গ মিটার রং করতে 35 টাকা খরচ হয়। এবার এই ঐকিক নিয়মে 1 বর্গ মিটার রং করতে 35 টাকা খরচ হয়। তাহলে 27.72 বর্গমিটার রং করতে কত খরচ হবে, 27.72 ইন্টু 35, এটা গুণ হয়ে যাবে। তো এটা গুণ করলে কত হবে দেখি, 27.72 35 দিয়ে যদি গুণ করি, 5 2 10, হাতে থাকে 1, 5 7 35, 36 6, হাতে থাকে 3, 5 7 35, 36 37 38, হাতে থাকে 3, 5 2 10, 11 12 13, এটা এবারে হবে 3 দিয়ে, 3 2 6,
3 7 21 1 হাতে থাকে 2, 3 7 21 22 23 3 হাতে থাকে 2, 3 2 6 7 8। এবার 0 6 2 12 9 10 6 7 9, তাহলে এটা হবে 970.20 টাকা। তাহলে উত্তরটা লিখে দেবে, অথবা 970.20 টাকা খরচ হবে। এবার 11 দাগের অঙ্কটা দেখো। একটি ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 আর 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তা নির্ণয় করি। ফাঁপা গোলক, ঠিক আছে, নিরেট গোলক কিন্তু নয়। তো এটা না ওই যে প্লাস্টিকের যে বলগুলো হয় ওটার এক্সাম্পল দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এই প্লাস্টিকের দুটো বল তৈরি করতে যে পরিমাণ মানে ধাতু লেগেছে সেটার অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের ওই বক্রতলের বাইরের যে সমগ্র তলের ক্ষেত্রফলটা সেটা নির্ণয় করতে হবে। যদি বলতো নিরেট গোলক তাহলে আমরা আয়তন বার করতাম, যেহেতু বলেছে ফাঁপা গোলক তাই আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করবো। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো 11 দাগেরটা করি। প্রথমে লিখব যে প্রথম গোলকটির ব্যাসার্ধটা প্রথমে করব। প্রথম গোলকটির ব্যাসার্ধ, দেখো এখানে 21 বলা আছে, তাহলে ব্যাসার্ধ হবে 21/2, মানে আচ্ছা 21 বলে দেওয়া আছে তাই তো, আচ্ছা 21/2 রাখবো, 21/2 সেমি। তাহলে প্রথম গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার, মানে 4 ইন্টু 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2। এটাকে এরকম রেখে দেবো, আর কিছু করবো না এখন, কারণ আমাদের অনুপাত আছে, কাটাকাটি যাবে। আচ্ছা, তারপরে কি আছে? দ্বিতীয় গোলকটা করব। দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 17.5/2 সেমি, তাই তো? আচ্ছা, তাহলে দ্বিতীয় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমান 4 পাই আর স্কয়ার। তো এখানে 4 ইন্টু 22/7 ইন্টু 17.5/2 ইন্টু 17.5/2 এটা রাখলাম। এবার অনুপাতটা করব। অনুপাতটি হবে, এবার এই দুটো ইস্টু করে লিখবো, 4 ইন্টু 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 ইস্টু 4 ইন্টু 22/7 ইন্টু 17.5/2 ইন্টু 17.5/2। এবার দেখো এইটার সাথে এইটা কেটে গেল, 22/7 কেটে গেল, এর নিচে দুটো একটা 2 আছে, এই 2 এর সাথে এই 2 কেটে গেল, আর এই 2 এর সাথে এই 2 কেটে গেল, ঠিক আছে? তাহলে বাদবাকি কি পড়ে থাকলো? বাদবাকি পড়ে থাকলো তোমাদের 21 ইন্টু 21, এটা ইস্টু 17.5 ইন্টু 17.5। এবার এটাকে দেখো, 7 2 14 15 16 17, এটা না 7 দিয়ে কাটাকাটি যাবে। দেখো 7 3 21 আর 7 দিয়ে যদি এটাকে কাটি, 7 2 14 15 16 17, 7 5 35, মানে 2.5। তো সিমিলারলি এটাও 7 3 21 আর এটা হবে 2.5। তো 3 3 কে 9 করলাম ইস্টু, এবার 2.5 আর 2.5 গুণ করলে কত হয় দেখো। আচ্ছা, আর কি কাটাকাটি যাবে? আর যাবে না, এটা হবে 9 ইস্টু
2.5 ইন্টু 2.5 গুণ করলে হবে 25 25 625 হয়। তবু আমি করে দেখাচ্ছি। 5 5 25, সাথে থাকে 2, 5 দুগুণে 10 12, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 5, 625। তো এখানে হবে 6.25 দিয়ে আছে। এটাকে তোমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারো। এখানে পয়েন্টটা তোলার জন্য এটা তোমরা এরকম করতে পারো, 900 মানে দুদিকেই 100 গুণ করে দিলে 900 * 625। এবার এটাকে কাটাকাটি করবে 5 দিয়ে। ঠিক আছে, তোমরা এই পর্যন্ত রাখতে পারো, কিন্তু বাজে দেখতে লাগছে, তাই তোমরা এটা দশমিকটা তোলার জন্য নিচে মানে এদিকেও 100 দিয়ে গুণ করবে, এদিকেও 100 দিয়ে গুণ করবে। 900 * 625 হলো। এবার 5 দিয়ে কাটাকাটি করলে হবে তোমার 5 একে 5। আচ্ছা, এর কাটাকাটিটা আমি একটু এপারে করে দিয়েছি। দেখো 900/625, তাই তো? এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, 5 একে 5, 6 7 8 9, 5 8 40, 0। আবার 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 5 25, 5 3 15, 16 17 18, 5 6 30। আর হবে না, তাই এটাকে লিখলাম 36:25। এটাই হবে অ্যান্সার। দেখে নাও। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সফল হও। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা অবশ্যই প্রত্যেকে সফল হবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বাই।